তাহলে দেখো আজকের পড়াটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। টপিকের নাম কি বলতো, যে সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন। ভাই নিউরো ট্রান্সমিটার বলতেছি নিউরো ট্রান্সমিটার। নিউরো মানে কি? নার্ভ। ট্রান্সমিটার মানে কি? ট্রান্সমিট করে, ঠিক আছে। তো এখানে দেখো নিউরো ট্রান্সমিটার অর্থাৎ নিউরনের মধ্য দিয়ে সংকেত প্রেরণের যে কেমিক্যালগুলো, রাসায়নিক পদার্থগুলো সহায়তা করে তাদেরকে বলে নিউরো ট্রান্সমিটার। এটা আসলে কীভাবে কাজ করে, কোথায়? নার্ভ তো আছে, এই যে এই নার্ভ পুরো রাস্তা যাইতে তো সমস্যা করে না, ট্রান্সমিট কোন জায়গায় দরকার? তুমি মনে করো যাচ্ছ এখান থেকে মনে করো যাইবা জামালপুর যাইবা, তো এখানে তো বাস টাস দিয়ে যাইবা, যাওয়ার পরে ওই বালাসিঘাট যাইবা, ওখান থেকে কিছু যেতে হবে, ফেরিতে যাইতে হবে, নৌকায় যেতে হবে। ওইটুকু যে ট্রান্সমিট করে দিবে সে নৌকা, ওটাকে বলে ওখানে কি ট্রান্সমিটার মনে করো। তো কি ট্রান্সমিটার? ওখানে কি বোট ট্রান্সমিটার। তো যে একটা তো তোমার এখানে ক্ষেত্রে নিউরনের ক্ষেত্রে বা রিভার ট্রান্সমিটার বলতে পারো ওখানে। তো এখানে ক্ষেত্রে নিউরনের ক্ষেত্রে কি আছে, নিউরন কি একটা নিউরনে কি সব পথ যায় না, একটা নিউরনের সাথে আরেকটা নিউরন যুক্ত হয়ে অনেকগুলো নিউরন মিলে একটা পথ তৈরি করে, তাই না? ওকে, একটা যাওয়ার পথ, একটা হলো আসার পথ। অর্থাৎ আমাদের সংবেদন বা এখন একটা উত্তেজনা আমাদের হাতে থেকে বা যে ত্বক থেকে ব্রেনে যাবে, এ যাওয়ার পথে অনেকগুলো নিউরন থাকে, একটার সাথে আরেকটা যুক্ত থাকে, একজন আরেকটা এইগুলা যুক্ত থাকে। তো এই যে মাঝে যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে তথ্যটা কীভাবে যাবে, এই তথ্যটা যে নিয়ে যায় তাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। এগুলো বিভিন্ন ধরনের ট্রান্সমিটার আছে, যেগুলো আছে অর্থাৎ কিছু ট্রান্সমিটার উত্তেজক অর্থাৎ সংবেদনটাকে পরিবহন করতে সহায়তা করে, আর কিছু ট্রান্সমিটার হলো কি বলতো মানে নিষ্ক্রিয়কারী, ইনহিবিটরি, অর্থাৎ একটা বাধা দিবে, বুঝছো, যাতে সংবেদনটা না যায়। আবার কিছু আছে বদ, দুইভাবে কাজ করে। অর্থাৎ সেটা বদ তাহলে কীভাবে কাজ করে, ওটা ডোজের উপর ডিপেন্ড করে, যে বেশি পরিমাণে থাকলে একরকম কাজ করে, কম পরিমাণে থাকলে একরকম কাজ করে, বুঝতে পারছো? ওকে, ওই যে যেমন আমরা যে ওষুধগুলো মেডিসিন দেওয়া হয় না, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, যেমন অবশ করার যে ওষুধগুলো আছে বা অ্যানাস্থেটিক যেগুলো আছে, কীভাবে কাজ করে? আমি এখানে একটা মেডিসিন দিলাম, অবশ করবে এখানে, তবে এখানে যদি আমি স্প্রে করি, লিডোকেন স্প্রে করি, তা এখানে অবশ হয়ে যাবে। তাহলে ওখানে কী ঘটে, এখানকার যে এই যে নার্ভ ইম্পালস যে ট্রান্সমিশনটা আছে এটা বন্ধ করে দেয়। অর্থাৎ সে কী করে, এই যে অ্যাসিটাইল কোলিনকে ওই যে রিসেপ্টরের সাথে আমি একটু পরে দেখবো ওটা বাইন্ড করতে দিবে, বুঝছো? বা বিভিন্ন হরমোন যদি আমরা ওই যে নিউরোট্রান্সমিটার যদি মাত্রা বাড়াই দেয় যে কোনোভাবে, যেটা ইনহিবিটরি, তাহলে ওই কী করবে, ওই ইনহিবিট করবে যে কোনো একটা রিসেপ্টরে গিয়ে, বুঝতে পারছো? অর্থাৎ এই ইম্পালসটা পাস করতে দিবে না, বুঝছো? আসলে এইভাবে ওষুধগুলো কাজ করে। এগুলো তো মনে করো ভিতরে জিনিস, তোমরা তো শর্টকাট এখন করে করতেছো, সবগুলো আসলে আমাদের শরীরে যে মেকানিজমগুলো আছে এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। এত মেডিসিন খাচ্ছে কীভাবে কাজ করতে হবে, সবগুলো অ্যাসোসিয়েটেড। যে কোনো একটা চ্যানেল ব্লক করতেছে বা খুলে দিচ্ছে, এগুলোই, বুঝছো? ওষুধ আসলে কেমন কাজ করে, ওষুধ তো আসলে এগুলো কি আসলে কি মানে প্রভাব বিস্তারকারী কোনো একটা জিনিস, বুঝছো? এগুলো এমন যে এগুলো এমন না, মানে ওষুধ বলতে যে আমাদের দেহের মেকানিজমগুলোকে শুধু অ্যাক্টিভ করে অথবা বন্ধ করে, এটাই হলো ওষুধের কাজ। এমন না যে একটা জিনিস মালিশ করলাম, ওখানে গিয়ে ওষুধটা খাইলাম, ওখানে গিয়ে ওখানে লাগাই দিবে সারিয়ে যায়, এরকম না। কথা হলো ওগুলো যায় আমাদের চ্যানেল, অনেক বিভিন্ন চ্যানেল থাকে ওই যে নিউরনের মধ্যে বা কোষের মধ্যে, ওইগুলো অ্যাক্টিভ করে অথবা বন্ধ করে দেয়। তাহলে দেখো এখন ওই যে পথ যেটা আছে, অর্থাৎ একটা নিউরন থেকে আরেকটা নিউরন যে যাবে, মাঝে কি সিনাপস আছে। এখন সিনাপসটা পাস করতে হয় কোন প্রসেসে, সিনাপটার মধ্য দিয়ে আমাদের তথ্য যায়, এটা মিললে আছে আমাদের পড়া। তো এই যে সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন, বুঝতে যা সিনাপটিক ট্রান্সমিশন, এটা হলো আমাদের পড়া। তো এটা কীভাবে যায়, তো কথা হলো যদি বলি, একটু বলে বুঝাই নাই। তো আমরা দেখলাম যে একজন আরেকটা ডেন্ড্রাইটের সাথে যুক্ত থাকবে। তো সাপোজ আমরা ধরলাম এই যে একজন আছে, আমরা এভাবে দিলাম, মনে করি এটা একজন, বুঝাচ্ছি একজন, ঠিক আছে, একজনের টার্মিনাল একদম নিচের দিকে, বুঝছো?
সিনাপটিক নব দুইটা হয়, একটা প্রি সিনাপটিক নব, একটা হলো পোস্ট সিনাপটিক নব। অর্থাৎ সিনাপ যেটা তৈরি করে, অর্থাৎ আগের প্রান্তটাকে একজন, পরের প্রান্তটাকে ডেন্ড্রাইট। তো এই যে একজনের প্রান্তকে বলি আমরা প্রি সিনাপটিক নব, আর ডেন্ড্রাইটের পর থেকে বলবো আমরা পোস্ট সিনাপটিক নব। তাহলে এটা একজন আসছে। ওকে, এখন কথা হলো এই তথ্যগুলো যে আসে, এগুলো আসারও অনেক বিভিন্ন মেকানিজম আছে। এগুলো পড়তে গেলে এইটুকু খালি এই ফিগারটুকু বোঝাতে গেলে 2 ঘন্টা লাগবে, বুঝছো? অনেক ডিটেলস মেকানিজম আছে। তো এইগুলোর ট্রাসের অনেকগুলো কী থাকে বলো তো, এগুলো তোমাদের বুঝবা না, এগুলো চ্যানেল থাকে কিছু। কী থাকে? ভোল্টেজ, ওই যে পড়ছো না, ওই যে কোষ সেল মেমব্রেন পড়ছো না, বিভিন্ন চ্যানেল থাকে, বলছিলাম না ওখানে? চ্যানেল তো বলছো না, বিভিন্ন চ্যানেল থাকে। তো এই যেভাবে বিভিন্ন চ্যানেল থাকে, এগুলোকে বলা হয় ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, বুঝছো? অর্থাৎ এর ভিতর দিয়ে কী পাস করতে পারে? ক্যালসিয়াম পাস করতে পারে, বুঝছো? তাহলে এই প্রাচীরে থাকে হলো কি ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল থাকে। তো এই যে একজনের মধ্যে দিয়ে কী আসে? স্নায়ু উদ্দীপনা আসে, বুঝছো? তো এই স্নায়ু উদ্দীপনা, যাকে আমরা অ্যাকশন পটেনশিয়াল বলতে পারি, এইটা মনে করো এর ভিতর দিয়ে আসে। আসার সময় বিভিন্ন মেকানিজম আছে, বিভিন্ন চ্যানেল আছে, সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আছে, ওইগুলো সহায়তা নেয়। তো এই যে উদ্দীপনাটা এদিক দিয়ে আসলো, এখানে আসলো, উদ্দীপনা যখন এই যে একজনের প্রান্তে আসে, তখন কি হবে একটু পরে বলছি, এক গঠনে দেখাই সিনাপসের। তাহলে এই পাশে আরেকটা কী আছে বলো তো? সিনাপসের এখানে ডেন্ড্রাইট আছে না, এরকম আমি ডেন্ড্রাইটের একটা খাপের মতো সিনাপস বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তাহলে এই জায়গাটা কি বলো তো? সিনাপটিক ক্লেপ না? আচ্ছা, ফাঁকা জায়গাটা যেটা সিনাপস সন্ধিস্থলে যা ফাঁকা, এটা কি সিনাপটিক ক্লেপ বলা হবে। এক জায়গায় কানেক্ট থাকলে তো অমনি যাইতো না, তো ফাঁকা জায়গা। এখানে কি থাকে বলো? তরল থাকতে পারে, হ্যাঁ, এরকম একটা জায়গা। তো এই যে যখন আমাদের এই উদ্দীপনাটা যখন আসবে, অ্যাকশন পটেনশিয়াল বা কি বলতো স্নায়বিক উদ্দীপনাটা যখন আসবে, তখন এই যে প্রাচীরে থাকা যে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে, এগুলো কি হবে? খুলে যাবে। খুলে গেলে কী করবে? ক্যালসিয়াম চ্যানেল যেহেতু, এর ভেতর দিয়ে কী পাস করে বলো তো? ক্যালসিয়াম আয়ন প্রবেশ করবে। ক্যালসিয়াম আয়ন ভেতরে প্রবেশ করলো, এ গিয়ে কী করবে? এ যখন প্রবেশ করবে ভেতরে, তখন দেখা যাবে যে এখানে এই একটা উদ্দীপনা দেবে। কাকে উদ্দীপনা দেবে? অনেক ভিতরেও কাজ আছে, একটু পর আমরা দেখবো। তো এখানে কিছু ভেসিকল আছে, এরকম কিছু গহ্বর আছে, ভেসিকল পড়ছিল প্রথম অধ্যায় না? এরকম থলির মতো কিছু আছে, বুঝছো? এদেরকে আমরা বলি হয় ভেসিকল। তো এই ভেসিকলগুলা, তো এটা কি প্রি সিনাপটিক ভেসিকল না? মানে প্রথম সামনের যে সিনাপসটাকে বলবো কি প্রি সিনাপটিক, আর পরের সিনাপটিকে বলবো পোস্ট সিনাপটিক ভেসিকল, মানে পোস্ট সিনাপটিক টার্মিনাল। এটা কি টার্মিনাল না, প্রান্ত না? আচ্ছা, তো এখানে এর ভিতরে কি থাকে বলো তো? এর ভিতরেও থাকে হলো এই ভেসিকলগুলোতে থাকে অ্যাসিটাইলকোলিন, এরকম অনেক অ্যাসিটাইলকোলিন থাকে। এগুলা অ্যাসিটাইলকোলিন কি বলো তো? নিউরো ট্রান্সমিটার, পড়ে আসলে না একটু আগে, নিউরো ট্রান্সমিটার। তো এই যে ভেসিকলগুলোর ভেতরে বা থলিগুলোর ভেতরে বা প্যাকেটগুলোর ভেতরে কী থাকে? অ্যাসিটাইলকোলিন থাকে, বুঝছো? তখন এই ক্যালসিয়াম আয়নের উদ্দীপনার মাধ্যমে এইগুলা কি করবে? এই ভেসিকলগুলা ফিউজ হবে, এখানে আসে ফিউজড হবে, এখানে এসে কী হবে? যুক্ত হবে, বুঝছো? কিনে যুক্ত হলো? এই যে আমাদের অ্যাসিটাইলকোলিন নিয়ে যুক্ত হয়ে কী করবে? এক্সোসাইটোসিস আর এন্ডোসাইটোসিস পড়ছো না প্রথম অধ্যায়ে? এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, অর্থাৎ কোষের ভেতর থেকে কোনো কিছু বের করে দেওয়াকে কী বলা হয়? এক্সোসাইটোসিস। আর কোষের ভেতরে কিছুকে নেওয়াকে বলা হয় কি? এন্ডোসাইটোসিস। এটা হলো কি কেমিক্যাল উপাদান, কঠিনের মতো বা রাসায়নিক উপাদান। আর বলছিলাম তরল গ্রহণ করা, পিনোসাইটোসিস বলছিলাম, এইগুলো বলছিলাম। তো এই যে নর্মালি এই পদার্থগুলোকে দেহের বাইরে মানে কোষের বাইরে বের করতে বলা হয় এক্সোসাইটোসিস, ভেতরে কে নেওয়া বলা হয়? তো এই যে অ্যাসিটাইলকোলিন আছে, এটা আমাদের কোষের ভেতর থেকে বাইরে বের করে দিবে। এখন কথা হলো যে এই অ্যাসিটাইলকোলিন কিন্তু আবার তৈরি হতে হয় বারবার। অর্থাৎ এই যে এর ভেতরে সাইটোপ্লাজমে যখন এই যে আমাদের এই মেকানিজমগুলো হয়, সংবেদন যখন আসে,
তার আগে এখানে কি হয় আমাদের এই ভেতর থেকে কোলিন নামক এক ধরনের উপাদান সেটা আমাদের এর ভিতর প্রবেশ করে, বুঝছো? এইটা আবার কোলিনটা অ্যাসিটাইল কো এর সাথে যুক্ত হয়ে তৈরি করে অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন এই আবার ভেসিকলের ভিতরে বদ্ধ হয়ে থাকে। যখন এই যে ভোল্টেজ গ্যাটেজ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলো এবং এই উদ্দীপনাগুলোর মাধ্যমে আমাদের এই ভেসিকলগুলো কী হয় বলো তো, এর সাথে ফিউজড হবে। ফিউজড হয়ে কী করবে, এক্সোসাইটোসিস পরীক্ষার মাধ্যমে বাইরে বের করে দেবে। তাহলে এই আমাদের আমাদের অ্যাসিটাইল কোলিনগুলো আসলো, তাই না? আসার পরে কী করবে বলো তো, এটা বাইরে বের করে দিল। তাহলে এরপরে এই যে এইগুলা কি করবে, এখানে অনেক রিসেপ্টর আছে, বুঝছো? এখানে অনেক রিসেপ্টর আছে, অ্যাসিটাইল কোলিনের অনেক রিসেপ্টর আছে। তো এই রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড করবে এগুলা এসে পোস্টসিন্যাপটিক মেমব্রেনে। এটা কি পোস্টসিন্যাপটিক মেমব্রেন না? আচ্ছা, এখানে এসে বাইন্ড করে অ্যাসিটাইল কোলিন ওই যে রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করবে। অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর কমপ্লেক্স মানে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে যেটা তৈরি করবে তাকে বলতেছি কি অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর কমপ্লেক্স বা যৌগ তৈরি করে। তো এইটা যখন তৈরি করবে তখন এখানকার প্লাসের কিছু আবার চ্যানেল থাকে আগের মতো, বুঝছো? এখানে কিছু চ্যানেল থাকে, এদেরকে বলা হয় কি সোডিয়াম পটাশিয়াম আয়ন চ্যানেল। সোডিয়াম পটাশিয়াম আয়ন চ্যানেল, বুঝছো? অর্থাৎ কি করবে, এইটা যখন এখানে আসবে, যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং এখানে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর কমপ্লেক্স যৌগ তৈরি করবে, তখন কি করবে, এখানকার চ্যানেলগুলোতে অ্যাক্টিভ হবে। মানে এখান থেকে এর বাইরে থাকে কি সোডিয়াম থাকে, কি থাকে আর এর ভিতরে থাকে কি বলতো পটাশিয়াম। তো এই সোডিয়ামগুলো এই চ্যানেল দিয়ে প্রবেশ করবে। কে প্রবেশ করতেছে? এখানে অনেক বিষয় আছে, ওগুলো তোমরা এখন বুঝবা না, ডিপোলারাইজেশন ওগুলো বুঝবা না। কথা হলো এই সোডিয়াম প্রবেশ করবে না, করতে করতে এইটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। কি বলি? দরকার নেই। তো যাইতে যখন অনেকখানি যায়, যাওয়ার ফলে এখানে আরও একটা জিনিস চালু হয়ে যায়, সেটা হলো রিপোলারাইজেশন, অর্থাৎ পটাশিয়ামটা বের হয়ে যাবে। পটাশিয়াম আসলে না, এটা কোষের বাইরে বের হয়ে যাবে, যার কারণে এখানে এক ধরনের উদ্দীপনা তৈরি হবে। যাকে বলি আমরা অ্যাকশন পটাশিয়াম। বুঝছো? অর্থাৎ এই যে এখানে যে অ্যাকশন পটেনশিয়াল আসছিল না, এইটা আবার জেনারেট হলো এই পাশে। আবার এই অ্যাকশন পটেনশিয়ালটা এই নিউরনের মাধ্যমে আবার কই যাবে, আবার কোনো একটা মনে করো একজন টার্মিনালে যাবে, আবার এখানে সেম প্রসেসটাই ঘটবে, আবার সেম প্রসেসের মধ্যে আবার অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, আবার এইটা আবার যাবে। তাহলে এইভাবে কিন্তু ক্রমান্বয়ে চলে যাবে, বুঝতে পারছো? তো এখন আমরা যদি একটু দেখি এখানে, এই যে এটা কী ছিল, এই যে অ্যাকশন পটেনশিয়াল আসছে উদ্দীপনাটা, এইগুলা কি বলতো ভেসিকল, ভেতরে কি আছে অ্যাসিটাইল কোলিন আছে। এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে আসলে অ্যাসিটাইল কোলিন তৈরি হয়, এগুলো আমি বললাম না, লাগবে না তোমাদের। তারপর দেখো এই প্লাসে কি আছে বলতো, ক্যালসিয়াম চ্যানেল আছে, বুঝছো? এই চ্যানেলের মাধ্যমে বাইরে থেকে ক্যালসিয়ামগুলো প্রবেশ করে। ওকে, ক্যালসিয়াম ভোল্টেজ গ্যাটেজ ক্যালসিয়াম চ্যানেল ক্যালসিয়াম প্রবেশ করে যখন উদ্দীপনাটা আসবে, এবং তার উদ্দীপনাতে কী হবে বলো তো, এই যে এইগুলো আমাদের ফিউজড হবে, তারপরে বের হয়ে গেল এলো অ্যাসিটাইলগুলো, এসে আবার এইখানে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বুঝতে পারছো? ওকে, বাইন্ড করবে। এগুলো অনেক নিউক্লিওটাইড রিসেপ্টর, এগুলো তোমাদের জন্য লাগবে না। তো বাইন্ড করার পরে কী হবে, এখানে এই যে সোডিয়াম ভেতরে প্রবেশ করবে এবং কি বলতো পটাশিয়াম। তো এটা প্রথম দিকে খুবই কম হয়, এটা অনেক বেশি হয়। এক পর্যায়ে কী হবে, এইটা বন্ধ হয়ে যায়, এগুলো তোমার লাগবে না। তারপর দেখলাম এই যে পটাশিয়াম বের হয়ে যায়, সোডিয়াম আসে দেন পটাশিয়াম বের হয়ে যায়, তৈরি হবে এক ধরনের অ্যাকশন পটেনশিয়াল, বুঝতে হবে? উদ্দীপনা তৈরি হবে, আবার উদ্দীপনা ট্রান্সমিট হবে। ওকে, মেডিকেলে বললে এগুলো ডিটেলস পড়বা ফার্স্ট সেকেন্ড ইয়ার। তো এখন আমরা যদি দেখি একটু বুঝতে হইতো, এখন শুধু দেখো বিষয়টা। এখানে একটু যদি বলি, তাহলে প্রথমে কী হয়েছিল বলো তো, উদ্দীপনা, স্নায়ু উদ্দীপনা কোথায় আসে বলো তো, প্রি সিনাপটিক টার্মিনাল, একজন টার্মিনাল আসে।
বা প্রি সিনাপটিক টার্মিনাল বা বহুকোষীয় তরল থেকে সিনাপটিক তাহলে উদ্দীপনা আসলো একজন টার্মিনালে। দেন কি হবে, বহুকোষীয় তরল থেকে সিনাপটিক নবে কি আসে, ক্যালসিয়াম প্রবেশ করে। তারপরে সিনাপটিক ভেসিকল, ওই যে যেটা ভেতরে ভেতরে যে গোলগুলো ছিল ওইগুলো ভেসিকল, এগুলো কি নিউরো ট্রান্সমিট পদার্থ বা অ্যাসিটাইলকোলিন থাকে এর ভিতরে। তাহলে কী করবে, এই প্রি সিনাপটিক মেমব্রেন বা ঝিল্লিতে এগুলো আবদ্ধ হবে, যুক্ত হয়। ওখান থেকে কী করবে, এগুলো এই যে এক্সোসাইটোস্পোরিকে সিনাপটিক ক্লেভে চলে যাবে। দেন এই সিনাপটিক ক্লেভটের পথ পাড়ি দিয়ে কোথায় যাবে, পোস্ট সিনাপটিক ঝিল্লিতে নিউরো ট্রান্সমিটার রিসেপ্টরের সাথে যুক্ত হবে, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর যুক্ত হয়, নিউরো ট্রান্সমিটার কমপ্লেক্স তৈরি হবে। দেন এখানে কী করবে, বহুকোষীয় তরল থেকে সোডিয়াম প্রবেশ করবে আর পটাশিয়াম বের হয়ে যাবে, যার কারণে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। বুঝছো? এখন আমরা বইয়ে দেখি আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি হলো, তাহলে সিনাপসের মাধ্যমে স্নায়ুতন্ত্র উদ্দীপনা পরিবাহিত হয়। প্রক্রিয়াটি নিম্নরূপ: একটি স্নায়ু উদ্দীপ্ত হলে যে স্নায়ু আবেগ বা নার্ভ ইম্পালস উৎপন্ন হয় তা স্নায়ুর ভিতর দিয়ে পরিবাহিত হয়ে সিনাপটিক নবে পৌঁছে, মানে কি ওই যে একজনের প্রান্তে পৌঁছে, এর নবের ঝিল্লিতে উদ্দীপ্ত করে, ফলে কি হবে, এই ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়। মানে কি, এই যে আসলো না, এর ভেদ্যতা বেড়ে যায়, মানে কি এর সহজ করে মানে অ্যাকচুয়াল যেটা, এর ওই যে ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যায়, মানে ক্যালসিয়াম চ্যানেল খুলে যায়। তোমার তো অত কঠিনভাবে বলা যায় না, এটাই বলছে যে ভেদ্যতা বেড়ে যায়। ভেদ্যতা বেড়ে গেলে নবের চারপাশে অর্থাৎ কোষ বহিস্থ তরল থেকে ক্যালসিয়াম নবের ভেতরে ঢোকে। ক্যালসিয়াম নবের ভেতরকার তরলে অবস্থিত মাইটোকন্ড্রিয়া নিষ্ক্রিয়। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা কাজ আছে, সেটা কি, এর ভেতরে এটিপিএস এনজাইমকে কী করবে, সক্রিয় করবে। এটিপি না এটিপিএস, অর্থাৎ নাম যে এটিপিকে ভাঙবে, যে কোনো কিছুর শেষে এস যুক্ত করে দিলে এনজাইম হয়ে যায়। তো এটিপিএস এনজাইমকে সক্রিয় করে, এটা কী করবে, এটিপিকে ভাঙবে। এটিপিএস এনজাইম এটিপিকে ভেঙে কী করবে, জৈব শক্তি বের করে। এই শক্তিটাই মিলে কাজ করবে। এই জৈব শক্তি সিনাপটিক নবে যে অবস্থিত অ্যাসিটাইলকোলিন আছে রাসায়নিক পদার্থ প্রেরক পদার্থকে পূর্ণ থলিটাকে কী করবে, বিদীর্ণ করবে, অর্থাৎ এইটাকে ভাঙতে সহায়তা করবে। কিন্তু ভাঙবে কোথায় গিয়ে, হ্যালো, হ্যাঁ বলো। ঠিক আছে, নর্মাল ঠিক আছে। না 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 দুর্বলের জন্য তো কোনো স্যালাইন দেওয়া লাগে না। স্যালাইন দেওয়া লাগে যখন হার্টে মানে আমাদের ইলেকট্রোলাইট কমে যায় বা ব্লাড প্রেশার লো হয়, ওটা দেওয়া লাগবে না। ঠিক আছে, মুখে খাইতে পারে না, মুখে তো খাইতে পারে না, মুখে খাইতে পারলে তো, হ্যাঁ মুখে খাইতে পারলে স্যালাইন দেওয়া দরকার নেই। আর যদি মুখে না খেতে পারে তখন ওই যে ডেক্টোজ দিতে হয় 10% ডিএনএস, গ্লুকোজ দিতে হয়। ঠিক আছে, দেখো গ্রামে একটা জিনিস প্রচলিত আছে, শরীর দুর্বল মানে স্যালাইন লাগাও। তো শুরু এটা তো কোনো কাজ করে না, বরং এটা ক্ষতি করতে পারে, বুঝছো? শরীর দুর্বলতার সাথে স্যালাইনের কোনো কাজ নেই এখানে। তোমাদের এলাকায় বলে স্যালাইন লাগাতে বলে, স্যালাইন লাগাতে হবে, শরীর দুর্বল হয়ে গেছে। আমাদের গ্রাম এলাকায় বলে, গ্রাম এলাকায় কিছু মানুষ আছে ওই স্যালাইন লাগানোর ডাক্তার খালি, মানে কোনো ডিগ্রি কিছুই নাই, এমনিতে একটু মানে শিক্ষিত, মানে আমাদের গ্রামে তো আগে শিক্ষিত মানুষ ছিলই না, ওই 2-1 প্রাইমারি স্কুল মাস্টার ছিল, বুঝছো, এসএসসি পাস বা এসএসসি পাস, ওরা ওই যে বাড়িতে ওইগুলো রাখতো, স্যালাইন ট্যালাইন রাখতো, নাপা প্যারাসিটামল রাখতো, বুঝছো, হ্যাঁ ওইগুলো রাখতো, ওদেরকে ডাক্তার বলতো অনেকে। তো আবার ওরা কী করতো, ওই যে কারো দুর্বল হলে গিয়ে একটা স্যালাইন লাগাই দিত, এরকম। আমাদের এলাকায় তখন ফার্মেসি ছিল না, ওগুলো সব এখন একদম, এখন হয়েছে ফার্মেসি একটা তিনটে। দেখো এই জৈব শক্তি তাহলে কি হবে, এই সিনাপটিক নবে অবস্থিত অ্যাসিটাইলকোলিন নামে রাসায়নিক প্রেরক তাহলে এটাকে বিদীর্ণ করবে, ফলে অ্যাসিটাইলকোলিন কি যাবে, বেরিয়ে যাবে। অর্থাৎ এটা আসলে কি হয়, ওই ভেসিকলগুলোকে কি হবে, যুক্ত হবে
ওই মেমব্রেনের সাথে, দেন তারপরে এটা বিদীর্ণ হবে। বিদীর্ণ হতে যে শক্তিটা দরকার সেটা ওই এটিপি থেকে আসে, এটা হলো কথা। অ্যাসিটাইলকোলিন এই সিনাপটিক প্লেট পেরিয়ে পোস্ট সিনাপটিক ঝিল্লিতে অবস্থিত রিসেপ্টরের ওপর জমা হয়ে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর যৌগ বা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর কমপ্লেক্স সৃষ্টি করে। ওকে, তারপরে যৌগটি পোস্ট সিনাপটিক ঝিল্লির ভেদ্যতা কী করবে? বাইরে দেবে, মানে সহজ বলছে মানে কি অ্যাক্টিভ করবে, তাকে অ্যাক্টিভ করবে আয়ন চ্যানেলগুলো, হ্যাঁ চ্যানেলগুলো খুলে যায় আর কি। ফলে এই যে সোডিয়াম ঝিল্লির ভেতর দিয়ে কী করবে, অর্থাৎ এখানে ওই যে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল খুলে যায়, সোডিয়াম ভেতরে প্রবেশ করবে এবং পটাশিয়াম ঝিল্লির বাইরে চলে আসবে, অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়ামের আদান প্রদান ঘটে। এভাবে ক্রমশ ক্রিয়া বিভব বা অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হয়, মানে যেভাবে মানে সোডিয়াম প্রবেশ করা এবং পটাশিয়াম বের হওয়ার কারণে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়ে যায়। সোডিয়াম ভেতরে প্রবেশকে বলা হয় ডিপোলারাইজেশন এবং পটাশিয়াম বাইরে আসাকে বলা হয় রিপোলারাইজেশন, বুঝছো? হ্যাঁ, ক্রিয়া বিভব একজন বা কোষদেহ বরাবর প্রবাহিত হয়, অর্থাৎ অ্যাকশন পটেনশিয়ালটা কোন দিকে বরাবর প্রবাহিত হলো? কোষদেহ বরাবর, একজন থেকে কোষদেহের দিকে যাচ্ছে না, মানে এক দিকে প্রবাহিত, এটা বলছে আর কি। সিনাপসের একমুখী পরিবহন ধর্মের জন্য স্নায়ু প্রবাহ শুধু একদিকে, অর্থাৎ নিউরনের একজন থেকে নিউরনের অন্য নিউরনে প্রবাহিত হয় আর কি, দিকে। এভাবে স্নায়ুতন্ত্রের মাধ্যমে উদ্দীপনা পরিবাহিত হয়। আর এই যে এইটুকু পাড়ি দিতে সময় লাগে কত? 0.5 মিলি সেকেন্ড, খুবই কমটা। তাহলে তো বুঝলা না? তাহলে কী কী বললো? এই যে এই শখটা পড়ে একটু মুস্ত পরীক্ষায় এই শখটা অনুযায়ী লিখতে হবে, মানে এইটা ফলোচারটা, হ্যাঁ ওইগুলো বিস্তারিত বুঝছে। তো এইটা জিনিসটা ফলোচারটা মনে রাখলে তুমি বানায় লিখতে পারবা। তাহলে কি বললাম একটু মুখে বলি। স্নায়ু উদ্দীপনা নার্ভ টার্মিনালে আসে, একজন নার্ভ টার্মিনাল, বুঝছো, বা একজন টার্মিনালে আসে। যখন আসে তখন ওই একজন টার্মিনালের, হ্যাঁ টার্মিনালের ওই প্রাচীরে থাকা ক্যালসিয়াম চ্যানেলগুলো কী হবে? খুলে যাবে। এভাবে লিখলে নাম তোমাদের টিচার তো বুঝবে না, যাই হোক খুলে যাবে, অর্থাৎ এই টার্মিনালের ভেদ্যতা বেড়ে যাবে, যার ফলে এই প্রাচীর থেকে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করবে। দেন এই ক্যালসিয়াম আয়ন প্রবেশ করবে এবং একজন টার্মিনালে কিছু ভেসিকল থাকে যার ভেতরে অ্যাসিটাইলকোলিন থাকে। তো এই যে ক্যালসিয়ামটা প্রবেশ করলো, ক্যালসিয়াম প্রবেশ করার মাধ্যমে এটা কোথায় যাবে? এইটা প্রবেশ করবে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে এটিপি থাকে, তৈরি হয় না? হ্যাঁ, এখানে এটিপি থাকে। তো এখানে এই এটিপিএস এনজাইমকে সক্রিয় করে, যেটা এটিপিকে ভেঙে শক্তি নির্গমন করে। এই শক্তি ব্যবহার করে এই যে ভেসিকলগুলো আছে এগুলো সিনাপটিক মেমব্রেনে গিয়ে মানে ভেসিকলগুলোকে যুক্ত করে এবং সেই এগুলোকে বিদীর্ণ করতে সহায়তা করে। এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে, এত ডিটেলস বলতে হবে না, ডাইরেক্ট শর্টকাটে যেমনি এই যে কোর্সটা বললে হবে, বলতেছি এমনিতে। তারপরে এগুলো গিয়ে যুক্ত হবে, তার বিদীর্ণ হলো এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। জেন তাহলে এই নিউরোট্রান্সমিটার অর্থাৎ অ্যাসিটাইলকোলিন আমাদের সিনাপটিক ক্লেফটে বিদীর্ণ হলো বা চলে গেল। দেন সিনাপটিক ক্লেফট পার হয়ে পোস্ট সিনাপটিক মেমব্রেনে গিয়ে রিসেপ্টরের সাথে যুক্ত হবে। যুক্ত হলে এখানে কি হবে? অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর কমপ্লেক্স যৌগ তৈরি হবে। তারপরে যখন তৈরি হবে তখন এর প্রাচীরের, মানে এই যদি ভস করে বলে, এর প্রাচীরের ভেদ্যতা বেড়ে যাবে, যার ফলে সোডিয়াম ভেতরে প্রবেশ করবে, পটাশিয়াম বেড়ে আসবে। এর ফলে অ্যাকশন পটেনশিয়াল বা বিভব, কি বিভব বলে? ক্রিয়া বিভব সৃষ্টি হয়। এইভাবে আবার এই ইম্পালস বা সংবেদনটা পরবর্তী ডেনড্রাইটের দিকে বাহিত হয়। এগুলো হলো কথা। যাইতে লাগে 0.5 মিলিসেকেন্ড। পরীক্ষা যখন লিখবা এইটুকু মনে রাখতে বললে চলবে। আর কি এমসিকিউতে আসবে, এই যে এখানে সোডিয়াম প্রবেশ করতে ভেতরে আর পটাশিয়াম বাইরে আসছে। একজন টার্মিনালে কে প্রবেশ করে? ক্যালসিয়াম প্রবেশ করে। তিনটা আয়নের কথা মনে রাখতে হবে, কোথায় কোনটা প্রবেশ করবে। আমাদের সময় থেকে ওইভাবে বুঝায়ও না, আসলে বুঝিও নাই ঠিক মতো, বুঝছো? সত্যি কথা, তোমাদের ফ্রেন্ডকে অনেকে ধরবা এই জিনিসটা বুঝবে না, কঠিন মনে হবে। এইখানেও বুঝবে না কোনটা প্রবেশ করতেছে কোনটা আসতেছে। এখানে আরও ডিটেলস বোঝানো যায়, বা তোমাদের অনেক সাফ দরকার নেই তো। তাহলে এই যে এগুলো বুঝাইতে হবে আরও। এখন ব্যাপার আছে, এই যে এগুলো মনে করো, এই যে এগুলা থ্রেশহোল্ড কি এটা বুঝো না। এই যে এখানে উপর দিকে উঠতেছে, মানে এখানে বিষয় কি? এখানে এক ধরনের বিভবের তৈরি হয়, বিদ্যুতিক বিভব আছে না, এখানে এরকম বিভব তৈরি আছে। অর্থাৎ প্রথমে ধীরে ধীরে এই যে সোডিয়াম একটু একটু যায়, এখন আমি যে ধাক্কাটা দিচ্ছি গিয়ে অ্যাসিটাইলকোলিন গিয়ে ওখানে যে বিভবটা তৈরি করছে, যে ধাক্কাটা দিচ্ছে, এই ধাক্কার পরিমাণ কতটুকু এটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ এই যে আমরা যে এখানে সংবেদন দিচ্ছি, এখানে অনেকগুলো বিপ আছে, তাহলে আমরা এখানে ইম্পালস তৈরি করতেছি কিনা?
জেনারেট। এই ইম্পালসের পরিমাণ কতটুকু এটার উপর ডিপেন্ড করে সংকেতটা যাবে কিনা যাবে। সকল সংকেত কি আমাদের দেহে পৌঁছে? সকল স্পর্শ বুঝতে পারি? হালকা অনেক সময় বুঝতে পারি না, কারণ এই যে আমরা যে টাচটা করতেছি এর ফলে যে বিভবটা তৈরি হয় এটা থ্রেশহোল্ড বিভবে পৌঁছায় না। এক এক জায়গার থ্রেশহোল্ড বিভব একই রকম, যেমন এটা কি অত আছে -55 মিলিভোল্ট, বুঝছো? মেমব্রেন পটেনশিয়াল। তো আমি যে টাচটা করতেছি এখানে এইটা যদি আমাদের, অর্থাৎ এগুলো ভোল্ট কেমনে আসলে আয়নের মাধ্যমে, আয়ন কি বিদ্যুতের বিষয় না? তো এখানে যখন আমরা টাচ করি এখানে, তাহলে এই জায়গাটা একটু অ্যাক্টিভ হয়, অর্থাৎ এখানে কী হবে, এখানকার ওই চ্যানেলগুলো খুলে যায়, কি সোডিয়াম পটাশিয়াম চ্যানেল খুলে যাবে। প্রথমে সোডিয়াম চ্যানেল, তো সোডিয়ামটা ভেতরে প্রবেশ করবে। সোডিয়াম যখন ভেতরে প্রবেশ করবে, এখন আমি যে টাচ কতটুকু দিয়েছি ইম্পালস তার উপর ভিত্তি করবে কতটুকু সোডিয়াম যাচ্ছে, বুঝছো? যদি সোডিয়াম যদি ওই যে দেখলাম না যে সিনাপটিক ক্লাব থেকে সোডিয়াম ভেতরে ঢুকলো, এসে ঢুকালো, তখন কতটুকু সোডিয়াম গেল, আগে দেখলাম সোডিয়ামগুলো, দেন কী আসলো পটাশিয়াম। তো সোডিয়াম যদি মনে করো যাইতে যাইতে এর ভোল্টকে দেখো, যত সোডিয়াম প্রবেশ করবে তত কি ভোল্টেজ বাড়তেছে, দেখো -70 থেকে কত হচ্ছে 55 -55, মানে বাড়তেছে না? তো এটা বাড়তে বাড়তে যদি এই 55 পর্যন্ত যাইতে পারে সোডিয়াম, মানে এমন পরিমাণে সোডিয়াম যাচ্ছে যেটা 55 পর্যন্ত তুলতে পারে, যদি যাইতে পারে তাহলে কী হবে, তখন আর কোনো ইম্পালসের দরকার নেই, একদম মানে একদম চ্যানেলটা একদম খুলে যাবে, যত ইচ্ছা সোডিয়াম ঢুকতে থাকবে। তখন দেখো একদম লাভ দিয়ে উপর দিকে উঠবে, দেখো আস্তে আস্তে মনে করো সোডিয়াম যাচ্ছিলো দেন যদি এখানে টাচ করলো সাথে সাথে উপর দিকে, বুঝছো? মানে সোডিয়াম একদম ভোল্টেজ গেটেজ মানে তেল খুলে যায়, তখন বলি একটা ভোল্টেজ গ্যাটেড সোডিয়াম চ্যানেল, মানে একদম হাইলি স্পিডে সোডিয়াম প্রবেশ করে একদম খারাপ দেখো উপর দিকে বাড়তেছে, উপর দিকে টার্মিনাল পর্যায়ে পৌঁছিল, দেন এক পর্যায়ে যখন শেষ হবে মানে একদম সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে, শূন্য পার হয়ে যাবে আরও অনেক গেছে, দেন এটা বন্ধ হয়ে যাবে, বুঝছো? তখন কী করবে, ভেতরে তো মনে করো একদম আয়নের পরিমাণ বেড়ে গেল না, ভেতরে অলরেডি কী ছিল, পটাশিয়াম ছিল, আর সোডিয়াম গিয়ে ওখানে পজিটিভের পরিমাণ অনেক বেড়ে গেল না, তখন এই পটাশিয়াম বেড়ে সমতা প্রদান করবে আর কি। তখন পটাশিয়াম এই যে ধীরে ধীরে আবার বেড়ে গেল, ধীরে ধীরে পটাশিয়াম বেড়ে আসলো, মানে কি দেখো আবার দেখো ভেতরে যাচ্ছিলো, মানে কি বলো তো, আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছিলো, পজিটিভ আয়নের সংখ্যা, এই জন্য কি বিভব বাড়তেছিল, যখন বাড়লো তখন আবার সোডিয়ামটা বেড়ে যাবে, তার মানে কি পজিটিভ আয়নের সংখ্যা কমতেছে না, বিভবটা ধীরে ধীরে কমে যাবে, এই যে আসতেছে। এটাকে বলা হয় ডিপোলারাইজেশন, ভেতর প্রবেশকে একে বলা হয় রিপোলারাইজেশন, বুঝছো? ওকে, বুঝতে পারছো? এগুলো অনেক বিষয়। তার মানে কী বুঝলো এখানে এটুকু দিয়ে, মনোরঞ্জন স্টোরি কি কথা হলো, আমি যে ইম্পালসটা দিচ্ছি এটা কতটুকু মানে আমাদের সোডিয়াম প্রবেশ করাতে পারছে তার উপরে নির্ভর করবে সংবেদনটা ব্রেনে যাবে কি না যাবে, বুঝতে পারছো? এই জন্য সকল স্পর্শ আমরা অনুভব করতে পারি। ওকে, ঠিক আছে। ওকে, বুঝছো তো না? ওকে, তাহলে দেখো এই যে এখন দেখো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। স্নায়ুতন্ত্র মানে কি, যা আছে অর্থাৎ নিউরন টিউরন ব্রেন টেন মিলে যা আছে সবগুলোর মধ্যে স্নায়ুতন্ত্র। সমগ্র স্নায়ুতন্ত্রকে দুইটি প্রধান অংশে ভাগ করা হয়, একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হলো কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ওকে, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা কি কিনারে গঠিত, মস্তিষ্ক বা ব্রেন, আর একটা হলো সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। কোন এর কোথায় থাকে বলো তো? মাঝে থাকে না? এটা কেমন জিনিস, এটা কি রডের মতো সব না? দেখছো দেখছো অ্যানিমেশন এখন তো অনেক দেখা যায়, রিলসে বিভিন্ন দেখায় এগুলো, তো এগুলা সাদা সাদা, তো এগুলো কেমন বলো তো, এগুলো রশির মতো দেখতে অনেকটা, বুঝছো, মোটা রশির মতো আর কি। এটা আমাদের কোথায় আছে বলো তো, এই যে আমরা যে মেরুদণ্ড আছে না, মেরুদণ্ড গোল আছে, ফাঁকা জায়গা আছে না, ওর ভেতর দিয়ে আছে, বুঝছো? ও কিসের মতো আমি যদি বলি, কিসের মতো বলবো, আচ্ছা নারিকেল গাছ আছে না, নারিকেল গাছ, ওই তাল গাছের, আচ্ছা নারিকেল গাছের পাতা আছে না, ওই ডালগুলো আছে, ডালগুলা থেকে কি এরকম না, ডাল এরকম ওটা হয়, এরকম ধীরে ধীরে এরকম হয় না, সেরকম হয় এরকম না? আর এখান থেকে কি হয় বলো তো, পাতা শেরগুলো না, মানে পাতার ভিতরে মাঝের ডাটাটা বলতেছে এরকম না, ঠিক এটাও ঠিক এরকম একটা জিনিস,
যে ওই রকমই দেখতে, ওই রকমই দেখা যায়, এরকম বাঁকার মতো দেখা যায়, তুল ধরলে এরকম দেখা যায়। আমি তোমার ছবি দিব না, আমাদের মেডিকেল ডিটা ওজন পড়তাম তো এরকম। তো এখানে এই যে দুই প্রান্ত থেকে মানে আমাদের মনে করো যে জিক্স আছে না, একটা করে ভার্টিবেল আছে না, ওই দুইটা ভার্টিবেলের মাঝে যে গ্যাপটা আছে, তো এখানে একটা ভার্টিবেল ছিল এরকম, আর একটা ভার্টিকেল এখানে ছিল না, মাঝে যে ফাঁকা জায়গা তাই না, এই দুই প্রান্তে ফাঁকা জায়গা আছে, এখান থেকে কী বের হবে বলো তো, এখানে একটা না, বুঝতে পারছো? নিচে আর একটা ভার্টিকেল আছে, এখান থেকে আবার এভাবে এখান থেকে একটা না, ফাঁকা জায়গা থেকে বের হয়ে আসে। আর এর ভেতর দিয়ে কী যায় বলো তো, থ্রি হলো না, এটা আগে দেওয়া লাগতো না, তারপরে দিলে ভালো যাবে, তাই বুঝছো তো? তাহলে এরকম বের হয়। এইগুলো আবার ব্যাপার আছে, এগুলো আবার দেখা যায় এগুলো দুইটা করে আবার থেকে আসে, রুট থাকে এদের, একটা পিছন থেকে আসে, এগুলো এইভাবে থেকে আসে, এই পাশ থেকে আসে, এই পাশ থেকে আসে, এইভাবে তৈরি হয়। গোড়ায় দুইটা অংশ পাঠ থাকে, বুঝছো? এগুলো স্পাইনাল কর্ডের সব মিক্সড হবে, একটা সেন্সরি, একটা হলো মোটর, দুই রকম দুইটা মিলে তৈরি হয়। ছবি দেবো না তোমাদের, বুঝতে পারবে। তো এই যে এগুলো থেকে নার্ভ তৈরি হয়, বুঝছো? তাহলে দেখলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাহলে দুইটা জিনিস তৈরি, একটা মাথা যেটা থাকে মস্তিষ্ক, মাথার ভিতরে যেটা থাকে খুলির ভেতরে, সুষমাকাণ্ড যেটা মেরুদণ্ডের ভেতরে থাকে বা স্পাইনাল কর্ড, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র যে নার্ভগুলো আর কি মেইনলি। তো দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কতগুলো স্নায়ু জোড়ায় জোড়ায়, দুই পাশে বের হয় না, জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়ে দেহের বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ স্থাপন করে। এসব স্নায়ু জোড়া স্নায়ুকে প্রান্তীয় স্নায়ু বলে। প্রান্তীয় স্নায়ুর সমন্বয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়ে থাকে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগ করা হয়ে থাকে, কয় ভাগে? অস্থিক স্নায়ুতন্ত্র, আর একটা হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয়, অনস্থিক না, স্বয়ংক্রিয়, একই শোনা যাচ্ছে না, তো একই না, অস্থিক আর স্বয়ংক্রিয়। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর হলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র, বুঝলাম। কেন্দ্রীয় কে তাহলে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, এটা কি করটির গহ্বরের ভিতরে থাকে, এটা হলো মেরুদণ্ডের গহ্বরের ভিতরে অবস্থান করে। প্রান্তীয়কে দুই ভাগ করলাম, অস্থিক আর একটা হলো স্বয়ংক্রিয়। অস্থিকগুলো কই থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে সংবিধি অঙ্গ, অর্থাৎ সংবিধি অঙ্গ তো বোঝো কোনগুলো, ত্বক, চোখ, নাক, এগুলো, হ্যাঁ। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে সংবিধি অঙ্গ, পেশি, গ্রন্থির সংযোগ বজায় রাখে, বুঝছো? দেহের অস্থিক কাজের সাথে এগুলো জড়িত। আবার দেখো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে কি, যেগুলোর উপর আমাদের কন্ট্রোল নাই, তার ভেতরের অঙ্গগুলো ভিসেরাল। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে ভিসেরাল বা অভ্যন্তরীণ অঙ্গ সমূহের যোগাযোগ বজায় রাখে, দেহের অনিচ্ছিক কাজের সঙ্গে জড়িত। আমরা হাত তো সব কিছু তো নিজের ইচ্ছা মতো নয় না, তো চোখ তো নিজের ইচ্ছা মতো দেখি না, তো এগুলোর সাথে যেগুলো জড়িত এগুলো হলো কি বলতো, অস্থিক স্নায়ুতন্ত্র। আর যেটা আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যুক্ত থাকে তার যেগুলো, ওগুলোকে বলতেছে কি বলতো, আসলে নার্ভ কিন্তু এক ধরনের তারই বলা যায়, তাই না? আমরা যে বৈদ্যুতিক তারগুলো, এগুলোর মধ্যে কোনো ক্যানেল আছে ভেতরে কিছু যায়, পানি যায়, বিদ্যুৎ মানে কিছু যায় ওইভাবে, ইলেকট্রনে যায় আর কি। তো ওইভাবে তো ওই যে আমাদের মানে বিভিন্ন ক্যাভিটির মতো তো কোনো ক্যানেল না, তাই না? নার্ভও ঠিক তেমনটাই, ইম্পালস পরিবহন করতেছে না, একই জিনিস। এমন কথা হলো এই যে অস্থিক স্নায়ুতন্ত্র আছে না, এটা যদি বলি এই স্নায়ুতন্ত্রটা আবার দুই ধরনের, কী কী, একটা হলো করটিক স্নায়ু আর একটা হলো সুষুম্না স্নায়ু। করটিক মানে যেগুলো মাথা থেকে মস্তিষ্ক থেকে বের হয়ে আসে, কয় জোড়া? 12 জোড়া মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়। আর সুষুম্না স্নায়ু বলতে সুষুম্নাকাণ্ড থেকে, স্পাইনাল কর্ড থেকে শুরু হয়, 31 জোড়া, বুঝছো? সুষুম্নাকাণ্ড থেকে উৎপত্তি হয়। সবগুলো কি বলতো, মিশ্র প্রকৃতির। তাহলে এটার মধ্যে কিছু হতে পারে কি বলতো, সেন্সরি আর কিছু মোটর, আর এগুলো সবই কি বুঝছো? কেন মিশ্র একটু আগে বলছিলাম না, ওইটা তো বুঝলাম। আসলে দুইটা মানে না, ওটা তো যাই, একটা ফিগার দেখলাম একটু আগে, যে এটা তো বের হয়ে আসে কয়টা, মূল থাকে কয়টা, রুট কয়টা থাকে, দুইটা, এটা সামনে একটা পিছনে, একটা হলে ওটার একটা ছিল সেন্সরি, একটা ছিল মোটর, দুইটা মিলে যেহেতু তৈরি হয়, তার মানে কি হবে, মিক্সড হবে না। তারও দেখো এই যে এগুলো আবার দেখো, এর মধ্যে দেখো সংবিধিও আছে, সৃষ্টিও আছে, আবার মিশ্র আছে, বুঝছো? এগুলো নাম আমি একটু পরে দেখবো।
হ্যাঁ, এগুলো হলো নাম্বার 1 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত। তারপর দেখো এই যে এখানে কি বললাম, স্বয়ংক্রিয় স্নায়ু যন্ত্রণা, এইগুলো আবার দুই ভাগ করে, সিম্প্যাথেটিক আর এটা হলো প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে কি, মানে এইটা হলো খুবই সেন্সিটিভ বিষয়। কেমন, ভয় পাওয়া, তাপ লাগা, এগুলো মানে যেমন তুমি যদি হঠাৎ করে কিছু একটা দেখো রাত্রে সাদা কাপড় পরে আছে সে তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, তাহলে এই যে কাঁপাকাঁপি শুরু হলো হঠাৎ করে দেখে, তাহলে এইটা যার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় কি সিম্প্যাথেটিক স্নায়ু। তো এগুলো দেখো তাৎক্ষণিক বিষয় না, আমাকে দ্রুত সাড়া পেতে হবে। সো আমাদের ব্রেন মানে মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কয়টা জিনিস না করিত, ব্রেন আর সুষমাকাণ্ড। আমাদের বডির কাছে কোনটা, ব্রেন কাছে, সুষমাকাণ্ড কাছে। আগে তো এখান দিয়ে যাইতে হয়, তারপর না ব্রেন, যে কোনো কিছু বাকি সুষমাকাণ্ড দিয়ে তারপর ব্রেনে যেতে হয়। তো এইটা এমন একটা জিনিস, সিম্প্যাথেটিক যেহেতু খুবই সেন্সিটিভ জিনিস, তাৎক্ষণিক সারা দরকার, এই জন্য সিম্প্যাথেটিক স্নায়ুর ক্ষেত্রে সংবেদনটা কোথা থেকে আসে, সুষমাকাণ্ড থেকে। আর যেটা হলো প্যারাসিম্প্যাথেটিক, এটা কোথা থেকে আসবে, দুইটা থেকে, ব্রেন এবং এর থেকে। তারপর দেহের উত্তেজনা প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে মানে উত্তেজনা প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। তাহলে আপদকালে মানে বিপদকালে, বুঝছো, ভয় পাইছো, দৈহিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে শুধু সুষমাকাণ্ড দিয়ে, বুঝছো। হ্যাঁ, প্রতিবর্তী ক্রিয়াটাই আর কি, চিমটি দিলাম এরকম, সুষমাকাণ্ড থেকে আসে। আগুন ধরলো, ব্রেনে যাবে কখন আসবে তার এগুলো আসে। দেখো তাহলে এই যে এখানে দেখো প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু দেহের স্থানীয় প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত, দেহের স্বাভাবিক দৈনন্দিন কার্যাবলী, স্বাভাবিক যেগুলো বিষয়গুলো আছে, করটিক এবং সুষমাকাণ্ড নিয়ে গঠিত। তো দুইটাই এটা ভূমিকা পালন করে। তাৎক্ষণিক যেটা খুবই দ্রুত দরকার সেটা হলো কি সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, আর যেটা আমাদের নর্মাল শারীরবৃত্তীয় পরীক্ষা ওটা সাথে দুইটাই জড়িত। ব্রেন মানে মাথার ভিতরে যেটা আছে পুরোটাই, বুঝলো। শোনো, মেমোরি বলতে কি কথা হলো, এই যে আমাদের ব্রেইনের যে পার্টগুলো আছে, মেইনলি কি বলতো, সেরেব্রাম, দেখবো আমরা মেইনলি যে মেইন পার্ট, গুরু মস্তিষ্ক বলি আমরা। তো এই গুরু মস্তিষ্কে বিভিন্ন করে বিভিন্ন পার্ট থাকে, খুব কুটিরে থাকে, বিভিন্ন কাজ করে থাকে, বিভিন্ন লোভ আছে, প্রতিটা লোভের মধ্যে ওইগুলাই মেমোরি, ওগুলোর মধ্যে সিট মনে করো, ওটাই সিট। তো প্রতিটা লোভ এক একটা জিনিস মনে রাখতে পারে, মানে এক একটা কাজ আছে। তো এর মধ্যে ওই যে যেটা মেমোরির জন্য কোনো একটা সেল কাজ করে, জায়গা বিভিন্ন ভাগ আছে, ওইটা স্মৃতি ধারণ করা, মিলে আমরা কি জানি বলতো, ফ্রন্টাল লোবের কাছে। এটা সবগুলো যে বুক হয় ভাই, তারপরে কি না, এরকম না, এটা তো ব্রেন সিস্টেমটা ওইভাবে সৃষ্টিকর্তা ওইভাবে বানাইছে, আনলিমিটেড স্টোরেজ। অর্থাৎ তোমার যত মানে লাইফ মানে তোমার যে লাইফ টাইমটা আছে এর ভিতরে তুমি কোনো কিছু জমা করে শেষ করতে পারবে না, বুঝছো। আর এখানে স্মৃতি হারিয়ে ফেলে, ফেলে কি দাও স্মৃতি তো হারাবো, স্মৃতি হারো না আমরা, মানে যে সিনেমাগুলোতে দেখায় একবারে বাড়ি খেয়ে হারিয়ে ফেলে। এখন কথা হলো ওটা আছে, ওটা ঠিক আছে। এখন কথা হলো ওই যে লোভগুলো যদি ইনজুরি হয়, যেখানে স্ট্রেস আছে সেখানে যদি ইনজুরি হয়, তাহলে তো ওটা লস হয়ে যাবে, মাতৃভাষা মনে থাকে, মাতৃভাষা মনে থাকে। তো এখন কথা হলো ভাষার যে জায়গা একটা লোভ একটা, আর কথা বলার লোভ একটা, মনে রাখার লোভ একটা, শোনার লোভ একটা, এক একটার জন্য এক একটা জায়গা। এখন তুমি যে তোমার কথা বলতে যে মানে মানে যে লোভটা কাজ করতেছে, সেখানে যদি ইনজুরি হয় তো কথা বলতে পারো, বুঝছো। শোনার যে লোভটা, ওখানে ইনজুরি হলে তুমি শুনবা না, বুঝছো। তো এখন কথা হলো তোমার মেমোরির জায়গাটা লস হয়েছে, কথা বলার জায়গাটা লস হয় না, বুঝছো। আর ব্রেনে অনেক সময় আছে কি যে আসলে অনেক সময় ব্রেনের ভেতরে তো আমরা অনেক চাপ দেই, অনেক সময় ব্রেন এত অলস হয়ে যায় বা বিভিন্ন প্রেশারের কারণে ব্রেন ঠিকভাবে কাজ করতে পারে না। সব কিছুতেই মনে করো অনেক কাজ দিলে কি সব এটা করবো না ওটা করবো, একদম ব্রেন স্ট্রেসে থাকলে, অনেক কিছু থাকলে ব্রেন ঠিকভাবে কাজ করতে পারে না। দেখবা যে হঠাৎ করে লং টাইম ধরে কোনো একটা চিন্তায় আসো, পড়াশোনা অনেক প্রেশার, মানে পড়াশোনা করতেছো, মাথায় নিতে হচ্ছে, অনেক পড়তেছো সারা রাত দিন, দেখবা আশেপাশে কারো নাম মনে নেই, বুঝছো, হয় এরকম। হ্যাঁ, বা বাসায় বসে আসছো অনেক দিন থেকে, সারাদিন মুভি টুভি দেখতেছো, সিনেমা দেখতেছো,
দুনিয়ার সময় কোনো হিসাবটা মনে হয় করতেছে না, দেখবা একটু পরে বাইরে বেরিয়েছে কি ওর নাম জানো কি না, এরকম হয় মনে থাকবে আলাদা মনে হয় এরকম দুটো জগতের মধ্যে কেমন জানি এটা ইয়া ডিফারেন্স মনে হবে এরকম। তো এরকম একটা বিষয়। নর্মালি আমি এই যে যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে আসছি, অ্যাডমিশন আমি রংপুরে আছি, তো বাজারে গেছি, বাজার টাজার করছি, এখন রিক্সাওয়ালা আমাকে ডাকছি যে মামা যাবেন, মামা বলছে কই যাবেন, মনে নেই। কি একটা অবস্থা, দুই জনে গেছি একজনের মনে ডাক, পরে অনেকক্ষণ চিন্তা করতে করতে মনে নেই। তারপরে ই করতে করতে তারপরে বললাম এখানে যাবো। এখন একটা অবস্থা রিক্সা লাগাই কাজ চক্কর এরকম হয়, অনেক সময় হয়ে যায়। তাহলে এই শখটা তো মুক্ত করতে হবে, বুঝছো? তারপরে দেখো এখানে ওসিক বা সোমাটিক স্নায়ু, যেটা একটু আগে বললাম, এটি 12 জোড়া করটিক স্নায়ু এবং 31 জোড়া সুষম স্নায়ু নিয়ে গঠিত। ওই স্বয়ংক্রিয় বা অন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র, এটা কই থাকে? ভেতরে থাকে, তাই না? এগুলো কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে সৃষ্টি হয় প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কিত। অনৈচ্ছিক গঠন বলতে কি? ভিসেরাল, ভেতরের অঙ্গগুলো, যেমন কি বলো তো, হৃদস্পন্দন, প্যারিস্টালসিস। কত ক্লাসে বুঝতাম না প্যারিস্টালসিস, তোমাদের বলে নেই, অন্য ক্লাসে বলে অ্যাডমিশন তোমাদের বলছিলাম প্যারিস্টালসিস কি বসে খাবার যে ভেতরে যাচ্ছে না। আচ্ছা, তাহলে দেখো এই যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার দুই প্রকারের, একটা হলো সিম্প্যাথেটিক, একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। একটু দেখে আসলাম। ওকে, আর পরে দিব আরো। থাক, এর আগের দিনে ওগুলো পড়ে নেই, এবার শরীরটা পড়ে নিতে হবে। তাহলে এই যে এই জিনিসটা পড়ে রাখবা, মস্তিষ্ক এই দুই ভাগ, মস্তিষ্ক 3টি পার্ট আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। আচ্ছা, তাহলে এটা হলো প্রোসেনসেফালন, তারপরে মেসেনসেফালন, আর একটা হলো রম্বেনসেফালন। এই মস্তিষ্ক জিনিসটা খুব ঝামেলা। তাহলে দেখো এই যে অগ্র মস্তিষ্কের মধ্যে আবার পার্ট আছে, যেটা সেরিব্রাম বললাম মেইন পার্ট, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর মধ্য মস্তিষ্কের মধ্যে যেটা আছে এটা একটু লেস ইম্পর্টেন্স, টেকটাম, সেরেব্রাম অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনাম। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি আছে? সেরেবেলাম, এটা হলো সেরেব্রাম, এটা হলো সেরেবেলাম। বাট দেখতে দুইটা প্রায় গঠন একই রকম, বুঝছো? এটা ছোট, এটা হলো বড়, দেখতে অনেকটা একই রকম। ওই যে আমি বলছিলাম দেহের ভারসাম্য রক্ষা করে কে? আগে যে এগুলো খুব আসতো, দেহের ভারসাম্য এটা রক্ষা করে, ঝাপাঝাপি করলে ওটাকে এটা নিয়ন্ত্রণ করে। তারপরে পন্স, মিডল অফ অ্যামাজন ডাটা ছিল। এবং হলো সেরেব্রাম পেডাঙ্কুল। কোথায়? হ্যাঁ,